অ্যালগরিদমের সবচেয়ে সোজা কোর্স এবং হার্ডওয়্যারের সবচেয়ে সোজা কোর্স হচ্ছে ডিজিটাল লজিক। ঠিক আছে, স্ক্রিন মেথড ছিল না, অনেকেই ভালো পাইছো না, গ্রেড A+ পাইছো। এটাতে অনেকে A+ পাওয়ার কথা। ঠিক আছে, তবে ভালো করে পড়তে হবে। ঠিক আছে, তো এটা হার্ডওয়্যার লাইনের কোর্স, সেই জন্য আসলে এখানে অনেক সময় তোমার মানে হার্ডওয়্যারের রিলেটেড ডিজাইন করতে হয়। ঠিক আছে, ডিজাইন প্রবলেমগুলো সাধারণত একটু বড় হয়, বিভিন্ন স্টেপ থাকে, স্টেপগুলো দেখাতে হয়, সেগুলো আমরা ক্লাসে দেখব। তো সেই জন্য আসলে ডিসক্রিট যেমন তোমার একটু বুঝলে, কনসেপচুয়ালি ঠিক থাকলে পুরাটা পড়ে আসলে ভালো মতো পাওয়া যায়। এইটা তার থেকে একটু আলাদা, তার কারণ হচ্ছে যে এটা তোমার কিছু প্র্যাকটিস করে আসবে। ঠিক আছে, তো দুইটা এই কোর্সটা সোজা, ঠিক আছে, হার্ডওয়্যার লাইনে, কিন্তু দুইটা গাফিলতির কারণে অনেকে এখানে গ্রেড মিস করে। ঠিক আছে, তো একটা হচ্ছে ওইটা যেটা বললাম যে এখানে অনেক বেশি প্র্যাকটিস করতে হয়। ঠিক আছে, অনেক বেশি প্র্যাকটিস করে আসতে হয়, যেমন ম্যাথে অনেক প্র্যাকটিস করে আসতে হয়, নাহলে দেখা যায় যে প্লাসের জায়গায় মাইনাস লিখে ফেলছো বা ইন্টিগ্রেশনের জায়গায় ভুলে গেছো। এখানে মুখস্থ করতে হবে না, কিন্তু তোমাকে আসলে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, একটা ডায়াগ্রাম হয়তো তোমার যেখানে হয়তো আগে প্র্যাকটিস করে না আসলে তোমার 2 মিনিট সময় লাগতো, প্র্যাকটিস করে আসলে 1 মিনিট সময়। ঠিক আছে, মিনিট সেভ করাটা হচ্ছে জরুরি, সেই জন্য তোমাকে ভালো মতো আগে থেকে প্র্যাকটিস করে আসবে। ঠিক আছে, টাকা দ্রুত যাতে ড্র করতে হবে স্যার, সেই জন্য আসলে অনেক বেশি প্র্যাকটিস করে আসতে হবে। যারা প্র্যাকটিস করে নাই ওই সময় লাগবে, দেখবে যে শেষ করতে পারে না, 3 ঘন্টার মধ্যে শেষ করতে পারে না, অনেক সময় নাম্বার ছেড়ে আসতে হয়, গ্রেড মিস। আর সেকেন্ড ইয়ারটা হচ্ছে যে এখানে আনসিন প্রবলেম অনেক বেশি আসার চান্স আছে, যেহেতু এটা ডিজাইন রিলেটেড, বই থেকে যে আসবে সেরকম না। তার মানে তোমাকে কনসেপচুয়ালি জিনিসগুলো বুঝতে হবে। ঠিক আছে, বুঝতে হবে, বুঝে ফেললে তারপরে তোমাকে নতুন প্রবলেম দিলে তুমি ওটাকে সলভ করতে, নতুন একটা সার্কিট ডিজাইন করতে দিলে, নতুন একটা স্টেপ ডিজাইন করতে, সেই জিনিসগুলো। তাহলে এই দুইটা জিনিস তার মানে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে এবং কনসেপচুয়ালি বুঝে করতে হবে, তাহলে আসলে গ্রেড পাওয়া। এমনি এটা কন্টেন্ট সোজা। ঠিক আছে, কন্টেন্ট বোঝা যাবে, তুমি ক্লাসেও বুঝবা, বাসায় পড়লেও বুঝবা। এই দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে যে একটু অনেক বেশি প্র্যাকটিস করা, বেশি প্র্যাকটিস করতে হবে, ভালো করতে হবে। আর এটা আনফর্চুনেট হবে যদি তুমি এরকম একটা সোজা কোর্সে তুমি গ্রেড মিস করো। ঠিক আছে, সেই জন্য এখানে একটু এটা খেয়াল রাখতে হবে যাতে করে গ্রেডটা মিস না। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমাদের হার্ডওয়্যার লাইনের প্রথম কোর্স, ডিজিটাল লজিক ডিজাইন। এরপরে কি কি কোর্স আছে? এরপরে তোমার ডিজিটাল সিগন্যাল প্রসেসিং আছে লেভেল 2 টার্ম 2তে, লেভেল 3 টার্ম 1 এ হচ্ছে এমবেডেড সিস্টেমস, মাইক্রোপ্রসেসর, মাইক্রো কন্ট্রোলার আছে। তারপরে লেভেল 3 টার্ম 2তে আছে কম্পিউটার আর্কিটেকচার। এইগুলো হচ্ছে হার্ডওয়্যার লাইনের কোর্স। আর 4-1 এ যে 4th ইয়ারে যে অপশনাল কিছু কোর্স আছে। ঠিক আছে, VLSI আছে, ইন্টারফেসিং আছে, তো আরও কয়েকটা কোর্স আছে, এগুলো হচ্ছে অপশনাল। ঠিক আছে, তাহলে সেগুলো তোমরা হচ্ছে পরবর্তীতে হার্ডওয়্যারে ইন্টারেস্টেড। তো আমাদের একটা সিগনিফিক্যান্ট গ্র্যাজুয়েটস আসলে এই হার্ডওয়্যার রিলেটেড কোম্পানিতে কাজ করে, ইন্টেল, তারপরে এনভিডিয়া, তারপরে তোমার মাইক্রোসফট, যেগুলো আর কি হার্ডওয়্যার লাইনের কোম্পানি আছে, এরিকসন, স্যামসাং, বড় বড় IBM, সেসব হার্ডওয়্যার লাইনের ডিজাইন থেকে শুরু করে ম্যানুফ্যাকচারিং সব প্রসেস পর্যন্ত তারা কাজ করে। তো তাহলে তোমাদেরও আসলে সেই দিকে ক্যারিয়ার করার সম্ভাবনা এখান থেকে শুরু করতে হবে, যে আমি কাজ করতে চাই। ঠিক আছে, বেশিরভাগ দেখা যায় সফটওয়্যারের দিকেই যাওয়ার ইন্টারেস্ট দেখায়, কিন্তু হার্ডওয়্যারের দিকেও আসলে ভালো অপরচুনিটি আছে। তাহলে এখানে আমরা পড়বো হচ্ছে ডিজিটাল লজিক ডিজাইন। আমরা পড়াবো হচ্ছে 2 জন টিচার, তানজিমা ম্যাডাম, যিনি আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, আর আমি মোহাম্মদ আব্দুল্লাহ আদনান। তো এখানে 2টা পার্ট আছে, আমরা 2 পার্ট পড়াবো। তো কন্টেন্টের মধ্যে 2টা পার্ট আছে, একটা হচ্ছে কম্বিনেশনাল পার্ট, কম্বিনেশনাল সার্কিট বলি, আর একটা হচ্ছে সিকোয়েন্সিয়াল পার্ট বা সিকোয়েন্সিয়াল সার্কিট। ঠিক আছে, একটা হচ্ছে কম্বিনেশনাল সার্কিট আর একটা হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিট। কি উদাহরণ হতে পারে?
তুমি যদি এই সার্কিটকে একটা ব্ল্যাক বক্স হিসেবে চিন্তা করো, একদিকে ইনপুট দিলে তুমি কিছু আউটপুট পাবে, ঠিক আছে? তো এবিসিডি সুইচ লাগাই দিলাম, এবিসিডি সুইচ লাগালাম, সেখান থেকে তুমি হচ্ছে একটা ফাংশন ইমপ্লিমেন্ট করলাম, তারপরে আউটপুট পেলাম। তো ইনপুট দেওয়ার সাথে সাথে যদি আউটপুটগুলো পাও, তাহলে এটা হচ্ছে কম্বিনেশনাল সার্কিট, ঠিক আছে? ঠিক আছে, তুমি দুইটা এবিসিডি 4 বিটের দুইটা সংখ্যা দিলে, এবিসিডি ইএফজিএইচ 4 বিট যোগ করে তোমাকে আউটপুট দিবে 4 বিট। এটা একটা কম্বিনেশনাল সার্কিট, ঠিক আছে? অ্যাডার, সাবট্রাক্টর, কম্পারেটর, দুটো কম্পেয়ার করে বলবে কোনটা বড় কোনটা ছোট। এরকম আরও অনেক সার্কিট আছে, ইভেন নাম্বার অফ 1 আছে নাকি অড নাম্বার অফ 1 আছে, সংখ্যা ইভেন কিনা, অনেক কিছু অনেক রকম। তো সেগুলো হচ্ছে কম্বিনেশনাল সার্কিট, এটা আসলে ইনপুট দেওয়ার সাথে সাথে আউটপুট পাওয়া যায়। আর সিকোয়েন্সিয়াল সার্কিট তাহলে কোনটা? রিয়েল লাইফে আমরা তো আর একটা মোমেন্টে থেমে থাকি, তাই না? আমাদের কি থাকে, একটা টাইম কম্পোনেন্ট আছে, এটা আসলে এখন এই মুহূর্তটা চলে যাচ্ছে। তার মানে আগের মুহূর্তে কি কন্ডিশন ছিল তার উপর ভিত্তি করে আসলে আমার সামনে কন্ডিশনটা কি হবে সেটা ডিটারমাইন। তার মানে এখানে কিছু স্টেট সেভ করে রাখা লাগে, আগে কি ছিল। যেমন ট্রাফিক সিগনালে রেড বাতি থেকে গ্রিন বাতি একসাথে মানে সাথে সাথে যায় না, তাই না? মাঝে একটা ট্রানজিশনাল স্টেট, ঠিক আছে? তার মানে রেড জ্বললো, এখন হচ্ছে ইয়েলো জ্বলতে হবে, তারপর হচ্ছে গ্রিন জ্বলবে, ঠিক আছে? তো এই যে স্টেট সেভ করে রাখা হচ্ছে। আবার এই ঘড়ি, ডিজিটাল ঘড়ি ধরে দেখো, এখন 21 বাজে, এরপরের ইয়েটা কি হবে? 22 হবে। তার মানে আগে 21 থাকলে এখন 22 হবে। তার মানে আগের স্টেটটার উপর ভিত্তি করে তোমাকে ডিসিশন নিতে হবে। তার মানে একটা সিকোয়েন্স অফ আউটপুট তোমাকে দিতে হবে টাইমে, প্রত্যেকটা টাইমে তোমাকে সিকোয়েন্স অফ আউটপুট। সেই জন্য ওটা হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিট। এগুলো হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিটের উদাহরণ। ডিজিটাল ক্লক, ট্রাফিক সিগন্যাল, তারপরে হচ্ছে তোমার কাউন্টার, যেটা কাউন্ট করবে, আর তারপরে হচ্ছে তোমার ভেন্ডিং মেশিন, যদি তুমি সফটওয়্যার কম্পোনেন্ট বাদ দিয়ে হার্ডওয়্যার দিয়ে ডিজাইন করো, ঠিক আছে? আগে ছিল ভেন্ডিং মেশিন, তো অনেক আগে থেকে ছিল, 50s দিকে, সেকেন্ড ওয়ার্ল্ড, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের দিকে ছিল। তখন আসলে এইভাবে ভেন্ডিং মেশিন ডিজিটাল সার্কিট দিয়ে। তারপরে তোমার হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন, ঠিক আছে? তারপরে ডিজিটাল লক, যেখানে হয়তো একটা সিকোয়েন্স দিলে সেগুলো ওপেন হবে। তো সেই ধরনের সার্কিট মানে আমরা প্রোগ্রাম লিখে না করে হার্ডওয়্যার মাধ্যমে করতেছি, হার্ডওয়্যারের মাধ্যমে মাইক্রোকন্ট্রোলার ইউজ করতেছি। মাইক্রোকন্ট্রোলার পরে থাকে, মানে যখন আর লজিকটা আরো কারণ হচ্ছে আমাদের এক্সপেন্স বেশি বাড়তেছে, তাই তো? মাইক্রোকন্ট্রোলার ইউজ করলে মাইক্রোকন্ট্রোলার ইউজ করলে তোমার এক্সপেন্স অনেক বেশি হবে সেটা। আর মাইক্রোকন্ট্রোলার ইউজ না করে ছোট সার্কিট হলে আমরা গেট, লজিক গেট দিয়েই আমরা হচ্ছে ডিজাইন করি ছোট ছোট আইসি। তো সেটা একটা। আরেকটা হচ্ছে যে তোমার মাইক্রোকন্ট্রোলার কখন লাগে? যখন তোমার ইয়েটা লজিকটা অনেক বেশি কমপ্লেক্স হয়, তখন হচ্ছে তুমি মাইক্রোকন্ট্রোলার ইউজ করে। মাইক্রোকন্ট্রোলার ছাড়াও আসলে যে উদাহরণগুলো দিলাম, ট্রাফিক সিগন্যাল, এগুলা কোডিং মেশিন, এগুলা মাইক্রোকন্ট্রোলার ছাড়াই খুব সস্তায় আসলে তৈরি করে, সেগুলোই আমরা আসলে শিখি। তো তাহলে রিয়েল লাইফে বেশি সিকোয়েন্সিয়াল সার্কিটই বেশি ইউজ হয়, ঠিক আছে? মানে সিকোয়েন্সিয়াল সার্কিটেও আসলে কম্বিনেশনাল সার্কিট ইউজ করা হয়। কম্বিনেশনাল সার্কিট হচ্ছে প্রিলিমিনারি, এটা ইউজ করে সিকোয়েন্সে যখন আমি কম্বিনেশনাল সার্কিট বসাই দিব তখন সেটা সিকোয়েন্সিয়াল সার্কিট। আবার এই সিকোয়েন্সিয়াল সার্কিটের সাথেও মাইক্রোকন্ট্রোলার অ্যাড করে আমি আরও বড় লজিক তৈরি করি। আবার মাইক্রোকন্ট্রোলার যখন তোমরা পড়বা তার ইনপুট আউটপুটেও তুমি দেখবে যে একটা সিকোয়েন্সিয়াল সার্কিট বা কম্বিনেশনাল সার্কিট তোমাকে অ্যাড করতে হচ্ছে, ঠিক আছে? তো ডিরেক্টলি তো তুমি আসলে শুধু মাইক্রোকন্ট্রোলার দিয়ে সব কিছু করতে পারবে, সেই কনসেপ্টগুলো আসলে এখানে শিখে যাবে। তারপরে এই মাইক্রোকন্ট্রোলার দিয়ে আরও বড় সার্কিট ডিজাইন, ঠিক আছে? সিপিইউ তৈরি করার মতো, যে কম্পিউটার আর্কিটেকচারে করতে চায়, যে একটা 4 বিট কম্পিউটার তৈরি করতে, 8 বিট কম্পিউটার তৈরি করতে, সেগুলো হচ্ছে কম্পিউটার আর্কিটেকচারে করবে। আর মাইক্রোপ্রসেসর ইউজ করে তুমি কোনো একটা সার্কিট ডিজাইন। তাহলে আমাদের কন্টেন্টে কি কি আছে? তো তোমাদের আইসিটিতে কিছু ডিজিটাল লজিক করছিল তোমরা? জি স্যার। কত পাঁচটা আসছিল না তোমাদের? হ্যাঁ স্যার, আমাদের আইসিটি পরীক্ষা হয় নাই, হয় নাই, পড়া হয়েছে আর কি। তাহলে প্রথম দিকে ওই বুলিয়ান অ্যালজেব্রা, তারপরে গেট টেট, এগুলো আমাদের তোমরা জানো না, জানো। তারপরে একটু রিক্যাপ করা হবে যে বুলিয়ান অ্যালজেব্রা কি। ওই যে কম্পিউটারে তো সব 1-0 দিয়ে চিনে,
10 লজিক দিয়ে কীভাবে আসলে কম্পিউটেশন করে, ফাংশন কীভাবে করে, অ্যান্ড অর নট দিয়ে সেটা। তারপরে থাকবে হচ্ছে ডি মর্গানস থিওরেম সিম্পলিফাই করা, দেন হচ্ছে লজিক গেট কীভাবে ইউজ হয়, তৈরি হয়, তারপরে লজিক বুলিয়ান লজিকগুলো তোমার বিভিন্ন ফর্ম, তারপরে সেগুলো দিয়ে হচ্ছে তোমার সার্কিট ডিজাইন করা, যেগুলো বললাম অ্যাডার, সাবট্রাক্টর, এরপর হচ্ছে মিনিমাইজেশন টেকনিক। মিনিমাইজেশন টেকনিকটা হচ্ছে একটা বড় পার্ট, সেটা হচ্ছে যে তুমি একটা ফাংশনকে অ্যান্ড অর নট গেট দিয়ে ডিজাইন করলা, কিন্তু সেখানে হয়তো একটা ফাংশনকে তুমি আসলে অনেকভাবে ডিজাইন করতে পারো, ঠিক আছে? তো তার মধ্যে তোমার সবচেয়ে কম গেট ইউজ করে বা সবচেয়ে ছোট জায়গার মধ্যে যেটা এফিশিয়েন্টলি ডিজাইন করা যাবে সেই ধরনের সার্কিটটা প্রেফারেবল, ঠিক আছে? একটা হচ্ছে যে কস্ট কমে যাচ্ছে তুমি যদি অল্প গেট দিয়ে ইউজ করে ডিজাইন করতে পারো, আরেকটা হচ্ছে যে পাওয়ার কনজাম্পশন কমে যাচ্ছে, আরেকটা হচ্ছে যে তোমার এরিয়া কমে যাচ্ছে, যেখানে হিট জেনারেশন হয়। তোমরা জানো যে আমাদের সিমস টেকনোলজিতে তোমার হচ্ছে হিট জেনারেট হয়, তো এই হিট জেনারেট হলে সেটার জন্য আবার কুলিং লাগে। তোমার যদি ছোট সার্কিটটা যদি খুব ছোট হয় তাহলে আর কুলিং আলাদা করে যোগ করতে হবে, তোমরা আমাদের পিসিতে কুলিং অ্যাড করবে। তো সেই জন্য এইসব কারণে আসলে সার্কিট আমরা সবসময় ছোট, সবচেয়ে ছোট মিনিমাইজ করতে হবে, সেই টেকনিকগুলো আমরা কীভাবে সিম্পলিফাই করে আরও গেট সংখ্যা কমিয়ে দেবে। এরপরে হচ্ছে যে এইদিকে একটু কথা আছে, তারপরে হচ্ছে এনকোডার ডিকোডার, ঠিক আছে? কম্প্রেশন ডিকম্প্রেশন, এরকম যদি একটা সিরিজ অফ বিট আসতে থাকে সেগুলোকে কম্প্রেস করবা কীভাবে, ডিকম্প্রেস করবা কীভাবে, দেন হচ্ছে মাল্টিপ্লেক্সার, ডিমাল্টিপ্লেক্সার, যেটা দিয়ে আসলে তুমি কোনটা সিলেক্ট করবা সেটাকে চুজ করবা, সেই জিনিসগুলো আসবে। তারপরে রিয়েল লাইফ কম্বিনেশনের সার্কিট, এইটুকু পার্ট হচ্ছে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে তোমার কম্বিনেশনাল সার্কিট, ঠিক আছে? এটা কম্বিনেশনাল সার্কিট গেল। এরপরে হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিট। সিকোয়েন্সিয়াল সার্কিটে কি করতে হবে? স্টেট সেভ করে রাখতে হবে, যে এই পর্যন্ত সার্কিটে কি অবস্থায় আছে, কারেন্টের স্ট্যাটাসটা, সেটার জন্য আমরা ফ্লিপ ফ্লপ ইউজ করি, ঠিক আছে? ফ্লিপ ফ্লপ, তো ফ্লিপ ফ্লপ। তারপরে হচ্ছে তোমার সিকোয়েন্সিয়াল সার্কিটে বিভিন্ন পাথে আসলে ইয়েগুলো ইনপুটগুলো আসতে পারে। ধরো তুমি অনেকগুলো সার্কিট অ্যাড করে ইয়ে করছো, তো এখন প্রোপাগেশন ডিলে থাকতে পারে বিভিন্ন পাথে, তো কম্বিনেশনাল সার্কিট তুমি একটা অ্যাড করছো, এখন সিকোয়েন্সিয়াল সার্কিটে বিভিন্ন পাথে ইনপুট আসলো, একটা ইনপুট আগে আসলো আরেকটা ইনপুট পরে আসলো। যেহেতু কম্বিনেশনাল সার্কিট ইনপুট আসার সাথে সাথে আউটপুট দেয়, আরেকটা ইনপুট না আসা পর্যন্ত কি ফুল আউটপুট থাকবে, ঠিক আছে? ওটা দিয়ে যদি আরেকটা কম্বিনেশনাল সার্কিটে ফিট করো, সে দেখবে যে প্রথমে আসছে 2, তারপরে আসছে 4, এখন কোনটা কারেন্ট সে তো বুঝতে পারবে। তো সেই প্রবলেমগুলো আসলে কীভাবে আমরা সলভ করবো পাথের প্রোপাগেশন ডিলের কারণে, ঠিক আছে? তো সেগুলো আমরা এই সারাউন্ড করতে হবে। তারপর কাউন্টার কীভাবে ডিজাইন করবো যেটা আসলে কাউন্ট করতে পারে। তারপরে কাউন্টার আবার 2 ধরনের হতে পারে, বা সিকোয়েন্সিয়াল লজিক 2 ধরনের হতে পারে, একটা হচ্ছে সিঙ্ক্রোনাস আর একটা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস। সিঙ্ক্রোনাস কোনটা, এই কথা হচ্ছে বেশি। সিঙ্ক্রোনাস কোনটা, যেটা হচ্ছে যেখানে হচ্ছে তোমার ক্লক পালস থাকে, ঠিক আছে? যেমন ঘড়ির ভিতরে একটা পালস দিতেছে, ক্রিস্টাল অসিলেটর আছে যে আসলে একটু পর পালস দিতেছে এবং সেটার সাথে সাথে আসলে এটার স্টেট চেঞ্জ হচ্ছে। এরকম সিকোয়েন্সিয়াল সার্কিটের মধ্যে আমরা যেমন কম্পিউটারের ভিতরে আমরা গিগাহার্টজ ক্লক পালস থাকে না, গিগাহার্টজ এবং গিগাহার্টজ, তো সেরকম এরকম যদি আমি একটা ক্লক জেনারেটর ইউজ করি এবং সার্কিটের স্টেটগুলো যদি ওই ক্লকের সাথে সাথে চেঞ্জ হয়, যখন ক্লক আসবে তখন স্টেটগুলো চেঞ্জ হবে, তখন সেটা হচ্ছে সিনক্রোনাস সিকোয়েন্সিয়াল সার্কিট। মানে একটা ইউনিট টাইম পর পর চেঞ্জ হবে, একটা ইউনিট টাইম পর পর চেঞ্জ হবে। এবং এবং হচ্ছে ক্লক জেনারেটর একটা থাকবে যে আসলে ওইটা জেনারেট করে সাপ্লাই দেবে। তাহলে ক্লকের সাথে সাথে যদি ইনপুটগুলো চেঞ্জ হয় একই টাইমে একই সময়ে, তাহলে হচ্ছে সেটা হচ্ছে সিনক্রোনাস সিকোয়েন্সিয়াল সার্কিট। আর ওরকম ক্লক যদি না থাকে বা সবগুলো ইনপুট যদি একই সাথে চেঞ্জ না হয়, তাহলে হচ্ছে সেটা অ্যাসিনক্রোনাস সিকোয়েন্সিয়াল সার্কিট। যে কোনো ইনপুট যে কোনো সময় চেঞ্জ হতে পারে, ঠিক আছে? যেমন ভেন্ডিং মেশিনে আমি যে কোনো সময় যে কোনো বাটন টিপ দিতে পারি এবং সেটা যদি সেইভাবে ডিজাইন করা হয় সেইভাবে কাজ করে। এরপরে হচ্ছে তোমার স্টেট ডায়াগ্রাম, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের বিভিন্ন টাইপের মেশিন আছে ডিজিটাল সিকোয়েন্সিয়াল সার্কিট, সেগুলো আমরা দেখব। তারপরে এখানেও মিনিমাইজেশন আছে, স্টেট কীভাবে মিনিমাইজ করা যায়, কীভাবে ছোটো করে কাউন্টার ডিজাইন করা যায় সেগুলো আছে। এরপরে পালস মোড সার্কিট, ফান্ডামেন্টাল মোড সার্কিট, সেগুলো আছে কী ধরনের ইনপুট দিয়ে আমি আসলে পালস দিয়ে অ্যাক্টিভেট করতে চাচ্ছি নাকি লেভেল দিয়েও অ্যাক্টিভেট করতে চাচ্ছি, মানে
সুইচ অন করলেই হবে, আরেকটা হচ্ছে যে না পালস দিয়ে একটা পালস পুরোটা শেষ হলে তারপরে অ্যাক্টিভেট হবে, ঠিক আছে। পুশ বাটন, আরেকটা হচ্ছে সুইচ, ঠিক আছে। তো সেই ধরনের ডিজাইনগুলো আমি আসলে কীভাবে করবো, PL এর ডিজাইন হচ্ছে পিসিবি বোর্ডের মধ্যে আমি আসলে এই সার্কিটটাকে কীভাবে প্রিন্ট করবো, একটা অ্যারে প্রোগ্রামেবল অ্যারে লজিক করে, তো সেখানে কীভাবে ইয়ে করা হয় অ্যাকচুয়াল আইসিতে সেগুলোকে ইমপ্লিমেন্ট করা হয় সেগুলো আমরা, তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের করা, ঠিক আছে। এরপরে কোর্স অবজেক্টিভ আছে। কোর্স অবজেক্টিভ হচ্ছে আন্ডারস্ট্যান্ড ডিজিটাল লজিক ডিজাইন করা, সার্কিট ডিজাইন করা, আর এটা হচ্ছে ইমপ্লিমেন্ট করা, ঠিক আছে, ডেভেলপ করা। ডেভেলপটা হচ্ছে তোমরা মেনলি ল্যাবে করবা। ল্যাবে হচ্ছে তোমাদেরকে বোর্ড দিয়ে দেওয়া হবে, আইসি দিয়ে দেওয়া হবে, পিসি গেট থাকবে, তারপরে কাউন্টার ডিজাইন করতে বলা হবে, বা কাউন্টারেরও সার্কিট ইয়ে থাকবে, আইসি থাকবে, সেটা দিয়ে আর বড় আরেকটা সার্কিট তৈরি করতে হবে। এইভাবে তোমাদের হচ্ছে এগুলো হচ্ছে ডেভেলপ হবে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে আমাদের কোর্সের অবজেক্টিভ। এগুলো হচ্ছে আমরা চলে যাই হচ্ছে আমাদের লেকচার প্ল্যানে। তো প্রথম সাবজেক্টে হচ্ছে কম্বিনেশনাল পার্ট উইক 1 থেকে উইক 7 পর্যন্ত, বুলিয়ান অ্যালজেব্রা, তারপরে হচ্ছে নাম্বার সিস্টেম মিনিমাইজেশন টেকনিকগুলো, আর দেন হচ্ছে তোমার বিভিন্ন সার্কিট ডিজাইন করা, এনকোডার ডিকোডার, মাল্টিপ্লেক্সার ডিমাল্টিপ্লেক্সার, এই পর্যন্ত হচ্ছে ম্যাডাম পড়া, ঠিক আছে। ম্যাডাম পড়াবে প্রথম সাবজেক্ট। তারপরের সাবজেক্টে ঈদের পরে আর কি, কোরবানি ঈদের পরে, সেখান থেকে আমি হচ্ছে ফ্লিপ ফ্লপগুলো পড়াবো, সিনক্রোনাস সার্কিট, রেজিস্টার এন্ড কাউন্টার, তারপর বিভিন্ন সার্কিট ডিজাইন ইউজ করে এগুলো করছি। তারপর হচ্ছে স্টেট মিনিমাইজ করা, মিনিমাইজেশন টেকনিক্স, দেন হচ্ছে অ্যাসিনক্রোনাস সার্কিট, পালস মোড সার্কিট, ফান্ডামেন্টাল মোড সার্কিট, ঠিক আছে। তো আজকে ম্যাডামের আসার কথা ছিল, কিন্তু ম্যাডাম হচ্ছে বিশাল কাজে আছে, সেজন্য আমি এসেছি, ঠিক আছে। নেক্সট ক্লাস থেকে ম্যাডাম পড়াবে, ম্যাডাম, ঠিক আছে। কার কোনো কোশ্চেন আছে এখানে? আচ্ছা, তাহলে আমরা বই দেখি, বই কি কি লাগবে। তো আচ্ছা, এখানে প্রথমে হচ্ছে যে আমাদের যে নিয়ম 10%, 20% বা 70%, তো সেটা হচ্ছে আমাদের 4টা ক্লাস টেস্ট হবে, 2টা ম্যাডাম নেবে, 2টা আমি নেব, তারপরে সেটা থেকে মেসেজ নেব। আমাদের টেক্সট বুক হচ্ছে 4টা, একটা হচ্ছে ম্যাডাম যেটা মেনলি ফলো করবে সেটা হচ্ছে মরিস ম্যাম, ঠিক আছে। মরিস ম্যামতে ডিজিটাল কম্বিনেশনাল পার্ট, যেটা ম্যাডামের পার্টটা ভালো আছে, ঠিক আছে, ভালো করে ইয়া করা আছে, সেটা হচ্ছে মরিস ম্যাম লেটেস্ট এডিশন দিবা, এটা লাগবে। আর আমি যেটা ফলো করবো মেইনলি সেটা হচ্ছে নেলসনের ডিজিটাল এই সার্কিট ডিজাইন, এটা নেলসনের সি নাম্বারটা কিনতে হবে, তো সবগুলোই নির্দেশ পাওয়া যায়। এ আর সি হচ্ছে মেইনলি টেক্সট, ম্যাডামের পার্টে মরিস ম্যাম, আমার পার্টে হচ্ছে নেলসন, ঠিক আছে। সিকোয়েন্সিয়াল মরিস ম্যাম আর হচ্ছে নেলসন, ফার্স্ট অথারের নাম। আর আরো 2টা বই আছে, এগুলো হচ্ছে সাপোর্টিং বই। তে তোমার কম্বিনেশনাল আছে, তারপরে হচ্ছে তোমার সিকোয়েন্সিয়াল আছে। সিঙ্গাপুরের ভার্সনটা কত? লেটেস্ট এডিশন, লেটেস্ট যেটা পাওয়া। তো আগের বছরের যদি ম্যাটেরিয়াল দেখো ওখানে পাবা, আগের বছরের থেকে ফোল্ডার নাও, মানে সফট কপি পাওয়া, 4টা বইয়ের সফট কপি পাওয়া যাবে, আর হার্ড কপি লাগলে লিঙ্ক থেকে পাওয়া। তো আর হচ্ছে বি নাম্বারটা হচ্ছে তোমার রেগুলার সাপোর্টিং, এখানে সিকোয়েন্স কম্বিনেশনাল আছে, সবগুলোতেই আসলে 2টা পার্টি আছে, কিন্তু যেটা ভালো সেটা নিয়ে পড়া। বি নাম্বারটা হচ্ছে পরিমাণ জনসন, ঠিক আছে, পরিমাণ জনসনের বই। এই আতাউল করিম হচ্ছে আমাদের বইটা গেছে, সে হচ্ছে বই লেখছে, ইউএসএর একটা ইউনিভার্সিটি প্রফেসর, তার বইটা ভালো আছে। আর এরপরে হচ্ছে কোহাবির আরেকটা বই আছে, এটা মেইনলি আমি কিছু প্রবলেম এখান থেকে পড়াবো, যেখানে আমি স্টেট ডায়াগ্রামগুলো, স্টেট মিনিমাইজেশন বা স্টেট ট্রানজিশনগুলো এখানে পাওয়া যাচ্ছে, ঠিক আছে। স্টেট কোহাবির বই, এটা লাইব্রেরিতে পাওয়া যায়, সফট কপিও পাওয়া যায়। এই 4টা বই হচ্ছে, ঠিক আছে। এছাড়াও আসলে প্রবলেম দেওয়ার সময় তো আসলে ইন্টারনেট আছে, আরো বই আছে, তো সেখান থেকে প্রবলেম আসছে, তোমরা আসলে অন্য আরো বাইরেও প্র্যাকটিস করার চেষ্টা করো। এই হচ্ছে মোটামুটি কন্টেন্ট। আর কারো কোনো কোশ্চেন আছে?
ঠিক আছে। আর আমার রুম নাম্বার হচ্ছে 311। আমি হচ্ছে সিএসসি 00 ব্যাচের। তাহলে 00 ব্যাচের 2000 সালে তোমরা হচ্ছে 22 বছর আগে ছিলাম। এই বিল্ডিং ছিল না তখন, ওই যে মেকানিক্যাল ইয়ে বিল্ডিং, এমি বিল্ডিং যেটা, ওটার নাম আগে নাম ছিল ইএমি। 2000 সালে আমরা ভর্তি হই। আমাদের সময় আবার প্রথম সিএসসি খুব ডিমান্ড থাকে, আমরাই প্রথম 120 ব্যাচ, 120 জনের, ঠিক আছে। এর আগে 99 ব্যাচ ছিল হচ্ছে 60 জন। তো আমাদের সময় এতটাই ডিমান্ড ছিল যে সবাই আসলে ওই সিএসসি, ফলে 121তম যে হয়েছে সে আসলে সিএসসি পায় না। 121তম যে হয়েছে সিএসসি পায় না। তো আমাদের প্রথম 50 জনের 50 কি 51 জনের ভর্তি পরীক্ষার পজিশন যা ছিল সেটাই ছিল, ঠিক আছে। তার মানে এরপরে একজন বাইরে চলে গেছে, মানে আন্ডারগ্রেড বাইরে করবে চলে গেছে, সেই জন্য ওর জায়গায় হচ্ছে ট্রাইবাল একটা 120 লোক ছিল ট্রাইবালের, 121 যে হয়েছে সে আর এরকমও হয়েছে যে আমাদের সাথে 2 জন স্টুডেন্ট সে তার সিএসসি পায়নি, আমাদের 120-এর বাইরে ছিল। একজন বোধহয় 150 টাইপের আর একজন 200 সামথিং। তার আমাদের সময় পরের বার ভর্তি পরীক্ষা দেওয়া যায়, ঠিক আছে, এখন আর দেওয়া যায় না। তার পরের বার ভর্তিতে সিএসসি, মানে আমার 2 জন আছে আমার ব্যাচে যারা হচ্ছে সিএসসি 01 ব্যাচের সাথে। সিএসসি আসলে তখন এত প্রাইভেট ভার্সিটি ছিল না, আর সরকারিগুলো তো খুব অল্প ইনটেক, সেই জন্য আসলে আমাদের ঠিক আছে। তাহলে আর কোনো কোশ্চেন আছে তোমাদের? তাহলে আজকে আর কিছু না পড়াই, আমি একবারে হচ্ছে ঈদের পরে তাহলে তোমাদেরকে। স্যার আপনি তাহলে ফ্লিপ টপ থেকে শুরু করবেন? হ্যাঁ, আমি উইক 8 থেকে। এই থেকে সিকোয়েন্সিয়াল সার্কিটটা